বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু সময় আছে যেগুলো কেবল একটি বছরের ঘটনা নয়, বরং পরবর্তী এক যুগ বা তারও বেশি সময়ের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেয়। ২০০৭ সালের ১১ই জানুয়ারি, যাকে সংক্ষেপে 111 বলা হয়, তেমনই একটি ঘটনা। এই সময়কে বুঝতে গেলে কেবল একটি সেনা সমর্থিত সরকারের উত্থান দেখলেই হবে না, দেখতে হবে তার পেছনে দীর্ঘ রাজনৈতিক সংঘাত, দুই প্রধান রাজনৈতিক দলের পারস্পরিক অবিশ্বাস, বিদেশি শক্তির কৌশলগত অবস্থান এবং সর্বোপরি -2 ফর্মুলা নামের একটি বিতর্কিত ধারণার বাস্তব প্রয়োগের চেষ্টা। ২০০৬ সালের শেষ ভাগে এসে বাংলাদেশের রাজনীতি কার্যত একটি অচলাবস্থার মধ্যে পড়ে। ২০০১ সালে নির্বাচিত বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০০৬ সালের অক্টোবরে। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হলে ক্ষমতা হস্তান্তর করা হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে, যারা নির্বাচন আয়োজন করবে। এই ব্যবস্থার জন্ম নিয়েছিল রাজনৈতিক দলের পারস্পরিক অবিশ্বাস থেকে। এক দল আরেক দলের অধীনে নির্বাচনে যেতে রাজি ছিল না। এ কারণে এই অন্তর্বর্তী সরকার ব্যবস্থার প্রয়োজন হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ছিল প্রধান উপদেষ্টা। সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি এই পদে আসীন হওয়ার কথা। কিন্তু এখানেই শুরু হয় মূল সংকট। বিএনপি সরকারের আমলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স ছিল ৬৫ থেকে হঠাৎ করে তা ৬৭ বছর বাড়িয়ে করা হয়। এই সিদ্ধান্তের পরপরই আওয়ামী লীগ অভিযোগ তোলে নির্দিষ্ট একজন বিচারপতিকে, KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর লক্ষ্যে এই পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের দৃষ্টিতে KM হাসান ছিলেন বিএনপি ঘেঁষা একজন ব্যক্তি, যিনি নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করবেন এমন বিশ্বাস তাদের ছিল না। এই সিদ্ধান্ত রাজনৈতিক উত্তেজনাকে বহু গুণে বাড়িয়ে দেয়। ইতোমধ্যে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে চরম ভাষায় বক্তব্য দিচ্ছিল। ২০০৬ সালের ৩০ অক্টোবর ঢাকার নয়াপল্টনে চাঁদলীয় জোটের সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে ইঙ্গিত করে এমন ভাষা ব্যবহার করেন যা রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করে তোলে। একই সময়ে শেখ হাসিনাও ধারাবাহিকভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখছিলেন। এ কথার লড়াই কেবল মঞ্চে সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল রাজপথে, গণমাধ্যমে এবং সাধারণ মানুষের দৈনন্দিন আলোচনায়। ২০০৬ সালের ২৭ অক্টোবর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। আওয়ামী লীগ লগি বৈঠা প্রতীকী সমাবেশের ডাক দেয়, আর একই দিনে জামায়াতে ইসলামী বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে। সারা দেশের সহিংসতায় অন্তত ১১ জন মানুষ প্রাণ হারায়। দেশ কার্যত দুই রাজনৈতিক জোটে বিভক্ত হয়ে পড়ে। একদিকে ১৪ দলীয় জোট, অন্যদিকে ৪ দলীয় জোট। রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমও এই সংঘাতের চাপে পড়ে যায়। এই অচলাবস্থা নিরসনের জন্য তৎকালীন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু প্রধান উপদেষ্টা কে হবেন, এই মৌলিক প্রশ্নে কোনো সমাধান বের হয়নি। অবশেষে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসান নিজেই এই চিঠির মাধ্যমে রাষ্ট্রপতিকে জানান যে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে আগ্রহী নন। এই সিদ্ধান্ত সাময়িকভাবে সংকট কমাবে বলে মনে হলেও বাস্তবে তা আরো জটিল হয়ে যায়। ২০০৬ সালের ২৯ অক্টোবর রাতে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার শপথ নেয়। অর্থাৎ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ পদ একই ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়। আওয়ামী লীগ এই ব্যবস্থাকে শুরু থেকেই প্রত্যাখ্যান করে। শেখ হাসিনা প্রকাশ্যে ইয়াজউদ্দিন আহমেদকে ইয়েস আহমেদ বলে কটাক্ষ করেন এবং ইঙ্গিত দেন যে তিনি বিএনপির কথাতেই সব সিদ্ধান্ত নেবেন। ফলে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ার বদলে আরও বেড়ে যায়। এর মধ্যে নির্বাচন কমিশন ২০০৬ সালের ২৭ নভেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনের তারিখ নির্ধারিত হয় ২০০৭ সালের ২১ জানুয়ারি। বিএনপি এই তফসিলকে স্বাগত জানালেও আওয়ামী লীগ একে প্রত্যাখ্যান করে। দাবি আদায় না হলে টানা হরতাল এবং নির্বাচন বয়কটের হুমকি দেওয়া হয়। ২০০৭ সালের ৩ জানুয়ারি ঢাকা শেরাটন হোটেলের এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন এবং দেশব্যাপী অবরোধ এবং হরতালের ডাক দেন। এই সময় দেশের পরিস্থিতি ছিল চরম অনিশ্চয়তায় ভরা। রাজনৈতিক দলগুলোর সংঘাতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল।
অর্থনীতি স্থবির, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছিল। ঠিক এই প্রেক্ষাপটেই আসে ২০০৭ সালের ২১ জানুয়ারি, বাংলাদেশের ইতিহাসে 1/11 এর নামে পরিচিত একটি দিন। ১১ জানুয়ারি বিকেল নাগাদ তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সরাসরি কোনো সামরিক অভ্যুত্থান না হলেও বাস্তবে দেশের ক্ষমতা বেসামরিক সরকারের হাত থেকে সরে গিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয় এবং জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র ১ ঘন্টার মধ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যায়। নবম পদাতিক ডিভিশনের সেনারা বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয়। সারা দেশে সেনা টহল শুরু হয়। এই সেনা সমর্থিত সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচিত হলেও তিনি দায়িত্ব নিতে রাজি হননি। পরে ডক্টর ফখরুদ্দীন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। এভাবেই শুরু হয় একটি দীর্ঘ ১১ মাসের অন্তর্বর্তী শাসনকাল, যেখানে দৃশ্যত বেসামরিক সরকার থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল সেনাবাহিনীর হাতে। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে বেশি চাপে পড়ে রাজনৈতিক নেতারা। বাংলাদেশের ইতিহাসে আগেও সামরিক হস্তক্ষেপ হয়েছে, ১৯৭৫ এবং ১৯৮২ সালে। প্রতিবারই রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এবার পরিস্থিতি ছিল ভিন্ন। শুরুতে সাধারণ মানুষের একটি বড় অংশ এই সেনা সমর্থিত সরকারকে স্বাগত জানিয়েছিল, কারণ আগের কয়েক মাস রাজনৈতিক বিশৃঙ্খলা মানুষকে ক্লান্ত করে তুলেছিল। এ সময় থেকেই আলোচনায় আসে -2 ফর্মুলা। ধারণাটি ছিল বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। এর অংশ হিসেবে দুই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা, গ্রেফতার এবং দল ভাঙার চেষ্টা শুরু হয়। ২০০৭ সালের ৮ মার্চ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান। আটক অবস্থায় তার উপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ ওঠে। একই বছরের ১৬ জুলাই গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে, আর ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় খালেদা জিয়াকে। এই গ্রেফতার অভিযান কেবল ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক কাঠামোকেই ভেঙে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। সরকার, গোয়েন্দা সংস্থা এবং দুদক সবাই মিলে একটি থার্ড ফ্রন্ট বা তথাকথিত কিংস পার্টি গঠনের চেষ্টা করে। উদ্দেশ্য ছিল দুই প্রধান দল দুর্বল হলে একটি নতুন রাজনৈতিক শক্তিকে সামনে আনা যায়। এই প্রক্রিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বারবার আলোচিত হয়। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তিনি রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেন এবং নাগরিক শক্তি নামের একটি দলের ঘোষণাও দেন। তবে রাজনৈতিক বাস্তবতায় এই উদ্যোগ বেশিদিন টেকেনি। -2 বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুই নেত্রীকে দেশ ত্যাগে বাধ্য করা। শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আর খালেদা জিয়াকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। খালেদা জিয়া এই প্রস্তাবে রাজি হননি। শেষ পর্যন্ত এই অনড় অবস্থানই -2 ফর্মুলায় বাধা হয়ে দাঁড়ায়। এই সময় বিদেশি শক্তির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের অবস্থান ছিল -2 ফর্মুলার বিরুদ্ধে। তাদের আশঙ্কা ছিল শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সরিয়ে দিলে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে এবং জামায়াতে ইসলামী শক্তিশালী হয়ে উঠবে, যা ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ২০০৮ সালে তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের ভারত সফরকে অনেকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন। এই সফরের পর সেনা সমর্থিত সরকারের অবস্থান ধীরে ধীরে আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ে। অবশেষে সেনাবাহিনী বুঝতে পারে যে -2 বাস্তবায়ন সম্ভব নয়। জনসমর্থন কমতে থাকে, রাজনৈতিক চাপ বাড়ে, আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ বেছে নেওয়া হয়। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত করা হয়। দীর্ঘ বন্দিদশার পর ১১ জুন মুক্তি পান শেখ হাসিনা এবং ১১ সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। একই দিনে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। এই ঘটনার আগ মুহূর্তে একটি সাদা কাগজে রাজনীতি না করার মুচলেকা স্বাক্ষরের ঘটনা পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন, যেখানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বিপুল বিজয় অর্জন করে। বিএনপি জামায়াত জোট ভরাডুবির মধ্যে পড়ে। এই নির্বাচনের ফলাফল নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনৈতিক অভিধানে প্রবেশ করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে 1/11 অধ্যায়ের সমাপ্তি ঘটে।
পেছনে ফিরে তাকালে দেখা যায় 1-11 কেবল একটি অন্তর্বর্তী সরকার নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার একটি গভীর ক্ষত। এই সময়ের সিদ্ধান্ত ও কৌশলী পরবর্তীতে দেশের রাজনৈতিক ব্যবস্থাকে দীর্ঘদিনের জন্য প্রভাবিত করেছে। ইতিহাস বারবার দেখিয়েছে, রাজনৈতিক নেতারা যখন নিজেদের দ্বন্দ্বে লিপ্ত হয় তখন অগ্রগতির শক্তি হস্তক্ষেপের সুযোগ পায়। আর 1-11 তারই একটি বড় উদাহরণ।